আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি পাঠিয়েছে দিল্লিতে। দেশটির উত্তরের অপেক্ষা করছে বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি বলেন, কূটনৈতিক চিঠির সাথে প্রয়োজনীয় সকল কাগজ পাঠানো হয়েছে। মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ। জুলাই অগাস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেন, বন্ধু রাষ্ট্রগুলোকে এই ইস্যুতে কাজে লাগানো হবে কি না এর সিদ্ধান্ত নেবে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব। জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে। দুবাইতে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, শেখ হাসিনার নির্দেশেই যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তা জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। শুধু গুম খুন নয়, অর্থনীতি ও প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে পতিত এই স্বৈরাচার। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদকে সাথে নিয়ে খলিল সোহেলের ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্ল্যানারি অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের জবাব দেন তিনি। সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আমরা জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছি। এখন রাজনৈতিক দল সহ অংশীজনের সাথে আলোচনা শুরু হবে। যেসব সুপারিশের উপর ঐক্যমত্য হবে তা নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। এর বাস্তবায়নের পর আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের উপর জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনার নির্দেশে গুম, নির্যাতন, নিরাপত্তা বাহিনীর গুলিতে ছাত্রদের হত্যার চিত্র উঠে এসেছে। আমাদের আর বিশ্বাস করাতে বিশ্ববাসীর কাছে যেতে হবে না, নিজেরাই জানতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়েও প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। প্রত্যেকটি জিনিস পুনর্গঠন করতে হচ্ছে। ব্যাংকিং খাত থেকে $16 বিলিয়ন চুরি করা হয়েছে। $17 বিলিয়ন প্রতি বছর বিদেশে পাচার হয়েছে। চেষ্টা করছি, কিন্তু তা ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া। আমাদের প্রথম অগ্রাধিকার অর্থনীতি পুনর্গঠন, দ্বিতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, তারপর প্রতিষ্ঠানকে পুনরায় সাজিয়ে তোলা। সংস্কার প্রক্রিয়ায় পুরো বিশ্ব আমাদের সাহায্য করছে। প্রশ্নের জবাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর নিজের ভুবনে ফিরতে চান বলে জানান 84 বছর বয়সী ইউনূস। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। সংযুক্ত আরব আমিরাতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। আমিরাত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে চায় বলেও জানান তিনি। পতিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফলে অনেক দিন ধরে ভিসা বন্ধ ছিল, এবং অনেক বিষয় যেগুলো ছিল, যার ফলে যেটা একটা গভর্নমেন্টের সাথে একটা দূরত্ব হয়ে যায়। এবং জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্র্যাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপমেন্ট জানাবো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয়, বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনও তারা চান না। নির্বাচন দ্রুত করার পক্ষেও বিএনপির অবস্থান। বৃহস্পতিবার সকালে এই তিনটি বিষয়ে একসময়কার মিত্র জামাতের বিপরীতে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপির মহাসচিব। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ভারত সরকারের উচিত অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি ও বিএনপির নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা ফ্যাসিস্ট, তাই ভারত সরকারের উচিত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না, এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া তারা আনুপাতিক হারে নির্বাচনের পক্ষে নয় বলেও জানান বিএনপি মহাসচিব। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনকে জামাত জানালো প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না দলটি। নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে কথা জানান জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কমিশনকে তিনি আরও বলেন, তারা আনুপাতিক হারে ভোট চান এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় এক যুগ পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সাথে বৈঠকে জামায়াতে ইসলামী। নিবন্ধন বাতিলের পর এবারই প্রথম নির্বাচন ভবনে দলের শীর্ষ নেতারা। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে 23টি প্রস্তাব দেন তারা। প্রয়োজনীয় সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার পক্ষে দলটি। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন আছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, বিভিন্ন দলের মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত তো থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। শেখ হাসিনাকে নিয়ে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে জামায়াতে ইসলামী সম্পর্কে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল বলেও মন্তব্য করেন তিনি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনার গোপন বন্দিশালা আয়নাঘরের অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে আয়নাঘরের নির্যাতিতরা বলছেন, সরকারের সদিচ্ছার অভাবেই প্রশাসনে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এসব আলামত নষ্ট করার সুযোগ পেয়েছে। আর গুম কমিশন মনে করছে আলামত নষ্ট করলেও হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে খুব একটা প্রভাব পড়বে না। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। মার সাথে একদিন কথা বলতেছি, আমাকে বলতে দেয় না তারা। আমার পা এটা জোড়া, ডান পা আমার জোড়া লাগে নাই, আমি হাঁটতে পারি না। স্বৈরাচার শেখ হাসিনার গোপন বন্দিশালার নির্মম নির্যাতনের সেই ক্ষত
আজও বয়ে বেড়াচ্ছেন সাবেক ছাত্রনেতা মুস্তাফিজ। নির্যাতনের নির্মমতা এতটাই ভয়াবহ ছিল যে এক পর্যায়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। এমন নির্যাতন ছিল যে আমার হাত যদি বান্ধা না থাকতো তাহলে আমি সুইসাইড করতাম, আমি সহ্য করতে পারতেছিলাম না। ফ্যাসিস্ট হাসিনার আয়নাঘরের নির্যাতনের শিকার প্রত্যেকেরই অভিজ্ঞতা প্রায় একই রকম। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে এসব মানুষগুলো স্বৈরাচারের রোষানলে পড়েছিলেন। বেঁচে থেকেও প্রত্যেকটি মুহূর্ত কাটিয়েছেন মৃত্যু যন্ত্রণায়। আমাকে প্রথমবার টর্চারের পর আমি প্রায় 7 দিন মতো দাঁড়াতেই পারতাম না, বাথরুমে গেলে ক্রলিং করে যেতে হতো, কারণ প্রচণ্ড ব্যথা, আমার পুরো শরীর দাঁড়াতে পারে না। যখন আর জেনিটালে শকটা দিল তখন তো রক্ত বের হয়েছিল, প্রস্রাবের প্রচণ্ড সমস্যা। এই নির্যাতন তো আপনার বলে বর্ণনা করা যাবে না, সেটা প্রকাশ করার বিষয় না, যেই সহ্য করে সেই বলতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পর জাতির সামনে প্রকাশিত হয়েছে আয়নাঘরের ছবি, যেখানে নির্যাতনের অনেক আলামত নষ্ট করার পাশাপাশি আয়নাঘরের অবকাঠামো পরিবর্তনের অভিযোগ উঠেছে। এর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নির্যাতিতরা। এই আয়নাঘরগুলো কিন্তু অনেক ছোট, এখানে বসলে শোয়ার জায়গা নাই, শুইলে এক কাত হয়ে শোয়ার জায়গা, কিন্তু হয়তো আজকে এগুলো বড়, কেন বড় হয়েছে সেটা আমি জানি না। আমাদের কোনো কিছু চাওয়ার নেই, আমরা এদের বিচার চাই। যদিও জাতীয় গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করছেন আয়নাঘরের আলামত নষ্ট করলেও বিচারের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। প্রথম যাওয়ার সাথে দ্বিতীয় পরিদর্শনে কিছু পরিবর্তন আমরা দেখেছি, কিন্তু মূল পরিবর্তনটা আগেই হয়েছে। যে আলামত নষ্ট করেছে তা দিয়ে তাদের বিচারের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। একটু দুর্বলতা থাকতে পারে, কিন্তু বিচারে কোনো প্রভাব ফেলবে না। স্বৈরতন্ত্রের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্য দরকার বলে মনে করেন গুম কমিশনের এই সদস্য। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী নিজেদের 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়। বিএনপির মামলা সংক্রান্ত প্রধান সমন্বয়ক সালাউদ্দিন খান কথা জানিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এই তালিকাসহ অডিও, ভিডিও এবং 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এ সময় এসব হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায় বিচার দাবি করেন তারা। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রস ফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা তৈরি সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নেই। আমরা সত্য সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। পুলিশের বাধা জলকামানের পানি নিক্ষেপে পণ্ড হয়ে গেছে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে মোড়ে এ ঘটনা ঘটে। নিয়োগের দাবিতে সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। এক পর্যায়ে জলকামান থেকে পানি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় কয়েকজন আহত হন, দুজনকে আটক করা হয়। পরে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ নিয়োগ দেওয়া হয়ে গেছে, এখন আমাদেরকে দিচ্ছে না, আমাদের চাকরিটা বাতিল করছে। কেন আমরা বঞ্চিত হব? তাহলে ওদেরকে বাতিল করুক, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ। যারা এখানে দ্বন্দ্ব তৈরি করবে তাদের উপরে আমরা একই পদক্ষেপ। শুধু শাহবাগ প্রেস ক্লাব, আপনার সচিবালয়, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। এখানে মানুষ সেবা নিতে হাজার হাজার মানুষ, জনদুর্ভোগ তৈরি হয়, তা আমরা জনদুর্ভোগটা তৈরি করতে দিতে পারি না।
বন্দি বিনিময় চুক্তির আওতায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গুম হওয়া পরিবারদের নিয়ে সংগঠন মায়ের ডাক আয়োজিত আলোচনায় একথা বলেন বক্তারা। তারা বলেন, শুধু জুলাই অগাস্টের হত্যাকাণ্ডই নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ডিজিএফআই এবং র্যাবকে দ্রুত বিলুপ্ত ঘোষণা করার দাবি তোলেন তারা। বলেন, আয়নাঘরের সঙ্গে জড়িত সকলকে শিগগিরই বিচারের আওতায় আনতে হবে। এছাড়া প্রতিটা গুমের আলাদা তদন্ত করার দাবিও তোলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। শেখ হাসিনা কমপ্লিসিট ফর ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এবং সেই আলাপ প্রক্রিয়ার মাঝে বলা হয়েছে যে তাকে কেমন করে ইন্ডিয়া রাষ্ট্র থেকে ফেরত নিয়ে আসা যাবে সেটা নিয়েও একটা দিক নির্দেশনা ভলকার টুর্ক গতকালকে আলোচনায় বলেছে এবং রিপোর্টের ভিতরেও আছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে, বিগত সরকারের আমলে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, তাহলে এটা শুধুমাত্র বাংলাদেশের বিষয় আর থাকবে না, এটা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যাবে যে বাংলাদেশে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে প্রসিকিউট করা। শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসির দাবি জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে নাগরিক সমাবেশে তারা এসব কথা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনও সক্রিয় হয়ে শেখ হাসিনার দোসররা তাণ্ডব চালাচ্ছে। আয়নাঘরের মতো নির্মম টর্চার সেলের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানান তারা। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার জন্য যারা তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দরা। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান বলেছেন, আজকের যে আয়নাঘর তা প্রমাণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। আমানুল্লাহ আমান আরও বলেন, আয়নাঘরে কিভাবে টর্চার সেলে নির্যাতন নিপীড়ন করা হয়েছে জনগণ আজ তা দেখতে পাচ্ছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ উপজেলার বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ফেব্রুয়ারির দ্বিতীয় দশকে জমে উঠেছে বাঙালির প্রাণের প্রিয় আয়োজন অমর একুশে বইমেলা। লেখক, প্রকাশক আর পাঠকের আড্ডায় মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা পরিদর্শন করে তরুণ প্রজন্মকে বই পড়ার আহ্বান জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নূর হোসেনের রিপোর্ট। ফাগুনের আগমনী বেলায় প্রিয়জনদের নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইপ্রেমীদের বাড়তি ভিড়। পছন্দের বইয়ের মলার ছোঁয়ার আনন্দে বিভোর অনেকে। আমার কাছে যত টাকা আছে একটা দুইটা বই কিনতে পারবো ইনশাআল্লাহ। বই মেলায় এসে অনেক ভালো লাগতেছে, এখানে এসে অনেক কিছু শিখতে পারতেছি। তো ঢাকায় এসেছি ওই জন্যই মেলাতে আসা। মোস্তাক তিশা ভাইরাল ছিল, ওইগুলো নিয়ে বেশি ক্রাউড ছিল, বাট এবার একটু কম, এবার একটু ভালো লাগছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি প্রিয় লেখকদের বই সংগ্রহ করছেন দূর দূরান্ত থেকে আসা বইপ্রেমীরা। যে অনেকগুলো স্টল, অনেকগুলো পাবলিকেশন থেকে আগে বই প্রকাশ করতে দেওয়া হতো না, আমরা আদর্শের ব্যাপারে শুনছি, সেই জায়গা থেকে এই বছর একটা ইনক্লুসিভ বই মেলা আমরা পাচ্ছি। একটু হরর টাইপসের বই পছন্দ করি আর হুমায়ুন আহমেদের বই পড়তে পছন্দ করি। বেচা বিক্রি পুরোপুরি না জমলেও মেলার সার্বিক বিষয়ে লেখক ও প্রকাশকদের কণ্ঠে ছিল সন্তুষ্টি। বই মেলা নিয়ে উৎকণ্ঠা ছিল, আমার মনে হয় না সেরকম কিছু হয়েছে। আগামী দিনগুলিতে বইমেলা আরও ভালো হবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা, সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু নাই। ওই ফেসবুক, ইউটিউব থেকে যে তথ্য পাচ্ছে, পিডিএফ পাচ্ছে, সেখান থেকে তারা তার তথ্যটা নিয়ে নিচ্ছে। কিন্তু একটা বই পড়া যে একটা সংস্কৃতির অংশ, বই পড়ে যে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো, সেই জায়গাটাই মনে হয় আমাদের অনেক দুর্বলতা আছে। এদিকে প্রথমবারের মতো মেলা পরিদর্শন করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
দেশের প্রকৃত ইতিহাস জানতে সবাইকে বই পড়ার আহ্বান জানান তিনি। যে জাতি তাদের অতীত এবং ঐতিহ্যকে ধারণ করে, স্মরণ করে, সম্মান করে সেই জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমরা আশা করব যে এখানে যারা স্টল দিয়েছেন তারা পর্যাপ্ত বই পুস্তক রাখবেন এবং যারা পাঠক এবং এখান থেকে ক্রেতা যারা আসবেন তারা যেন তাদের চাহিদা মতো এখানে বইগুলো সংগ্রহ করতে পারেন। বৃহস্পতিবার 85টি নতুন বই প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্যশস্যে চোরাচালান রোধে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা জোরদারকরণ বিষয়ক সভা শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। এতে বাংলাদেশ থেকে চোরাই পথে খাদ্যশস্য পাচারের ঝুঁকি রয়েছে, তাই নজরদারি অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। আসছে রমজানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি স্বাভাবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, রমজান মাসে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে। সৌদি আরবে নিজ নামে ব্যবসা করার সুযোগ, সেখানে বিনিয়োগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসীদের ভোগান্তি দূর করতে সম্প্রতি রিয়াদে যাত্রা শুরু করেছে ন্যাফস অ্যাসোসিয়েট কোম্পানির প্রধান কার্যালয়। উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল হক সোহেল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম, পরিচালক ফাদল আব্দুর রাকিব। অনুষ্ঠানে রিয়াদের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি হলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কাজের চাহিদা বৃদ্ধি পাবে, অব্যাহত থাকবে রেমিটেন্স প্রবাহ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।